দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, স্ক্রিন না শেয়ার হয়নি না? এবার মানে দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। চলো করো, এখানে করাই। আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 kWh এর মান কত? 1 কিলোওয়াট ঘন্টার মান কত? আচ্ছা, এই লেখাগুলো কেমন হবে বলো তো? এটা হবে এরকম 3.6 ইন্টু 10⁶ জুল। এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ জুল। এটা 10⁻³ জুল। এটা হবে 10⁵ জুল। কোনটা হবে উত্তর বলো? এটা তো পারবে। 1 কিলোওয়াট ঘন্টার ভ্যালু কত? 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল বলো তো? 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 3.6 into 10⁶। হ্যাঁ, 3.6 ইন্টু 10⁶ জুল। এটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা যেটা, সেটাকে কি বলা হয়? 1 বিওটি বলা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট। 1 BOT। ইউনিট, হ্যাঁ। এটা হচ্ছে কি ইউনিট বলো তো? কমার্শিয়াল ইউনিট। এটা হচ্ছে কমার্শিয়াল ইউনিট। এটা তোমাদের মনে রাখতে লাগবে। আচ্ছা, বিওটি বের করার ফর্মুলাটা কি বলেছিলাম? বিওটি বের করার জন্য কত ইউনিট খরচ হচ্ছে বিদ্যুৎ, তার জন্য তোমাকে কি করতে লাগবে? ওয়াট ওয়াট ইন্টু দিন ইন্টু ঘন্টা বাই 1000। এই ফর্মুলাটা কিন্তু করিয়েছিলাম, যেমন অঙ্ক করিয়েছিলাম বিওটির। মনে করে দেখো, এগুলো মনে রাখতে লাগবে। যাই হোক, এটা পারবে। হ্যাঁ। পরের প্রশ্নটা দেখো, এই কোশ্চেনটার উত্তর করো। যদি 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব 10 ঘন্টা ব্যবহার করা হয়, যদি প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 5 টাকা হয়, তবে মোট খরচ কত? তাহলে দেখো, এখানে তুমি কি বের করবে? এখানে তোমাকে যেটা প্রথমে বের করতে লাগবে সেটা হচ্ছে বিওটি বের করতে লাগবে, তাই না? কত বিওটি ইউনিট খরচ হচ্ছে। তো এটার ফর্মুলা কি বললাম, একটু আলোচনা করলাম। ওয়াট ওয়াট ইন্টু দিন, এখানে তো দিন নাই, একবারে কি আছে? ঘন্টা, মানে ঘন্টা। এটাকে ভাগ করবে কত দিয়ে? 1000 দিয়ে। তো দেখো, ওয়াট কত ওয়াটের? 100 ওয়াটের। কত ঘন্টা ধরে চলছে? 10 ঘন্টা করে। 10 ঘন্টা ব্যবহার করা হলো বাই 1000। তো এখানে কাটলে কত আসবে? 1। তার মানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে? 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তাই না? আর 1 ইউনিট বিদ্যুতের দাম কত? 1 ইউনিটের বিদ্যুতের দাম হচ্ছে 5 টাকা। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হলে কত টাকা দিতে লাগবে? 5 টাকা। তাহলে আল্টিমেটলি কত টাকা খরচ হবে? খরচ হবে কিন্তু 5 টাকা। 5 টাকা। হুম। এগুলো বিভিন্ন স্টেটের এক্সামের কোশ্চেন আমি তুলেছি আজকে। তারপরে দেখো, তবে অনেক অনেক পুরনো প্রশ্নও আছে এখানে। 1996 এর কোশ্চেন, বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশন। দেখি এটা, 100 ওয়াটের একটি বাল্ব 10 ঘন্টা চলে জলে, তবে বিদ্যুৎ খরচের পরিমাণ কত? একটু আগে করলাম, কত ইউনিট আসছিল? একটু আগে করলাম 1 ইউনিট হবে। হ্যাঁ, 1 ইউনিট হবে উত্তর, ঠিক। 1 ইউনিট হবে। নেক্সট, এটা করো। তার মানে বুঝতে পারছো, এই যে কোশ্চেনগুলি, এগুলো কিন্তু সমস্ত স্টেট এক্সামেই তোলে। এটা ইউপিতে তুলছে, ইউপি লোয়ার সাব কি কোন একটা পরীক্ষা হবে 2019-এ, 2009-এ। কত হবে? 100 ওয়াটের বাল্ব 4 ঘন্টা ধরে চললো, কত ইউনিট বিদ্যুৎ? 0. হ্যাঁ, ক্যালকুলেট করলে 0.8, 0.4। আচ্ছা আচ্ছা, এটা তো, এটা বাংলা 4, তার মানে বাংলা 4 0.4 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, ঠিক। পরে দেখো, আপনি যদি প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন একটি 60 ওয়াটের বাল্ব ব্যবহার করেন, তবে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তার মানে 60 ওয়াটের বাল্ব 9 ইউনিট। 30 দিন ব্যবহার করছো, প্রতিদিন 5 ঘন্টা করে, ডিভাইডেড বাই 1000। কারণ এটাই ফর্মুলা, ওয়াট ইন্টু দিন ইন্টু ঘন্টা বাই 1000, এত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তবে যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে বিওটি ইউনিট আসবে। 0,000 কাটবে, 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 3 9 ইউনিট। হ্যাঁ, 9 ইউনিট খরচ হবে, 9 ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
পরে দেখো, একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট, একটা বৈদ্যুতিক বাল্ব হচ্ছে 220 ভোল্ট, জেনারেটরের সাথে যুক্ত। তড়িৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার হলে বাল্বটির ক্ষমতা কত? দেখো, ক্ষমতা বের করার ফর্মুলা কি? ক্ষমতা ক্ষমতা W/T। W/T। আচ্ছা, যাই হোক, ওই W/T দিয়ে এখানে কাজ করলে চলবে না। তোমাকে আমি বলেছিলাম P = VI, মনে আছে 4টা ফর্মুলা? P = VI, হুম। হ্যাঁ, P = হ্যাঁ। V²/R, আর P = VI, P = V²/R, P = I²R। এই 3টা ফর্মুলা তোমাকে মনে রাখতে লাগবে, যখন যেটা কাজে লাগবে। এখানে কোনটা কাজে লাগবে বলো? এখানে কোন ফর্মুলাটা কাজে লাগবে? P = VI। এখানে কাজে লাগবে হচ্ছে P = VI, এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে এই ফর্মুলা দাও, এই যে V দেওয়া আছে 220, I দেওয়া আছে 0.5, 110 ওয়াট। 110, 110 ওয়াট। আসলে হ্যাঁ, 110 ওয়াট। গুণ করলে 110 ওয়াট আসবে। ঠিক, এটা হয়ে গেল। পরে একটি, পড়ো তো, কোশ্চেনটাকে করো। কালিটাতে ভালো করতেছিল একটু আগে। আচ্ছা, যাই হোক, এটাকে দেখো, একটি বাড়ির দুটি বাল্বের মধ্যে একটি অন্যটির চেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলে। মানে একটা বেশি উজ্জ্বলভাবে জ্বলছে, একটা কম উজ্জ্বলভাবে জ্বলছে। তার মানে একটা বেশি উজ্জ্বলভাবে জ্বলছে, আর একটা হচ্ছে কম উজ্জ্বলভাবে জ্বলছে। কি অপশন সি হবে দাদা? হ্যাঁ, অপশন কি সি হবে? হুম। তো দেখি, উজ্জ্বলতা রোধের উপর নির্ভর করে না। কে বলেছে? রেজিস্ট্যান্সের উপরেই ডিপেন্ড করে কতটা উজ্জ্বল হবে, তাই না? এটা ভুল। দুটি বাল্বের রোধ সমান, একদমই না। একটা বাল্ব, যে বাল্বটার রোধ বেশি সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর যে রোধ কম সেটা কম উজ্জ্বলভাবে জ্বলবে। এটা ভুল। স্তিমিত বাল্বটির রোধ বেশি, হ্যাঁ, যেটা স্তিমিত উজ্জ্বল বাল্বটির রোধ বেশি। কেসটা কি হলো এখানে? এখানে যেটা হবে, এটা মানে যে অপশন ডি তে রোধ বাল্বটির কম হবে মনে হয়। যে উজ্জ্বল বাল্বটি বাল্বটির রোধ কম হবে। না, যে বাল্বটির ব্যাপারটা হচ্ছে, যে বাল্বটার কম উজ্জ্বল হবে সেটার ক্ষমতা কম কিন্তু রোধ বেশি। ক্ষমতার উপর এটা ডিপেন্ড করবে অবশ্য। ঠিকই আছে, স্তিমিত বাল্বটির রোধ বেশি। এর রোধ বেশি কিন্তু ক্ষমতা কম। মানে কোন বাল্বটা, মানে কোন বাল্বটার ক্ষেত্রে, আচ্ছা, স্তিমিত যে বাল্ব মানে ডিম লাইট যেটা হচ্ছে কম উজ্জ্বল, সেটার ক্ষেত্রে রোধটা কি হবে? বেশি হবে। রোধটা বেশি হবে, কিন্তু ক্ষমতাটা কি হচ্ছে? ক্ষমতাটা কম হয়ে যাচ্ছে। তার জন্য এটা এইভাবে চলছে। এটা ক্ষমতার উপরে ডিপেন্ড করবে, তার জন্য সি হবে সঠিক উত্তর। ঠিকই আছে, এটা সি হবে। এটা দেখো, একটি ডায়নামো যা বিদ্যুৎ উৎপন্ন করে বলে মনে করা হয়, সেটি আসলে কি হিসাবে কাজ করে? মানে ডায়নামো তো কোন শক্তিতে রূপান্তরিত হয়, বা ডায়নামো কি হিসাবে কাজ শক্তি করে? রূপান্তরকারী। হ্যাঁ, এটা কনভার্টার অফ এনার্জি হিসাবে কাজ করে, শক্তি রূপান্তরকারী হিসাবে কাজ করে। এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয় বলো ডায়নামোতে? এখানে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল যান্ত্রিক এনার্জি। শক্তি, বৈদ্যুতিক শক্তিতে। হ্যাঁ, এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। প্রশ্ন হচ্ছে দাদা, আরআরবি গ্রুপ ডি তে এই কোশ্চেন আসবে? উত্তর হচ্ছে না। আমি সবগুলোই করাই দিচ্ছি, করো। ডায়নামো একটি যন্ত্র যা ব্যবহৃত হয়, কোথায় ব্যবহৃত হয়? ডায়নামো কোথায় ব্যবহৃত হয়? একটু এই অপশন বললাম, সি। অপশন সি। যান্ত্রিক শক্তিকে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ডায়নামো ব্যবহার করা হয়। আচ্ছা, বলো তো, ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অনেক ব্যাটারিটা অনেক সময় দেয় পরীক্ষায়। ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল রাসায়নিক এনার্জি, শক্তি রূপান্তর হয়। হ্যাঁ, কেমিক্যাল এনার্জি থেকে এটা হবে ইলেকট্রিক্যাল এনার্জি। তা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে এখানে রূপান্তরিত হবে। আচ্ছা, এটার এই কাজটা কে করে? উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর, এই কাজটা কে করে? আবার নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর, এই কাজটা কে করে? রোধ হবে। না,
এটাই তুমি পড়ো নাই, এই চ্যাপ্টার এই ক্লাসটাই তুমি করো নাই, এটা হচ্ছে ট্রান্সফরমার করবে, এটা ট্রান্সফরমারের কাজ, আচ্ছা এটাই করে নিবা তুমি। তো ট্রান্সফরমারের মেইন কাজ কি? ট্রান্সফরমারের মেইন কাজ হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে, আবার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করা। কি বললাম? হাই ভোল্টেজকে লো ভোল্টেজে, আবার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করা। ব্যাপারটা কিরকম? হাই ভোল্টেজ এটাকে তুমি করে দেবে হচ্ছে লো ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ চেঞ্জ করবে। আর অনেক সময় লো ভোল্টেজকে কি করে ট্রান্সফরমার হাই ভোল্টেজে কনভার্ট করে। তো লো ভোল্টেজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, যে ট্রান্সফরমারে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হয় সেটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর আরেক ধরনের ট্রান্সফরমার আছে যেটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে, এটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। এটা স্টেপ আপ ট্রান্সফরমার। এই যে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলো বা স্টেপ আপ ট্রান্সফরমার বলো, এটা কোন নীতির উপর কাজ করে? এটা হচ্ছে ইন্ডাকশন নীতির উপর কাজ করে, ইন্ডাকশন। তো যাই হোক, তুমি ইন্ডাকশনের ক্লাসটা করে নিয়ে ট্রান্সফরমারের ক্লাসটা করে নেবে, পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোশ্চেন আনসারের মাধ্যমে তো বোঝানো যাবে না অতটা ভালো মতো, আমি জাস্ট কি পয়েন্টটা বলে দিলাম। পরে দেখো, টারবাইন এবং ডায়নামো কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়? কোন শক্তি থেকে? এটা হচ্ছে মেকানিক্যাল যান্ত্রিক এনার্জি। শক্তি। হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে। পরে দেখো, যখন বৈদ্যুতিক শক্তি গতিতে রূপান্তরিত হয় তখন, যখন বৈদ্যুতিক শক্তি মোশনে কনভার্ট হয়, বৈদ্যুতিক শক্তি মোশনে কনভার্ট হবে। ধরো তুমি কারেন্ট পাঠিয়ে ফ্যান চালাচ্ছ, তখন তখন কি ক্ষয় হয় কি ক্ষয় হয় না বলো? দেখো তো, কোশ্চেনটা ভালো কোশ্চেন রয়েছে। ব্যাপারটা কি হয় ধ্যান দিয়ে শুনবে। তুমি যখন বৈদ্যুতিক শক্তিকে মোশনে কনভার্ট করছো, অর্থাৎ এক কথায় এটা কোথায় হচ্ছে? এটা মোটরে হচ্ছে, তাই না? মোটরে কোন শক্তি দিতে লাগে? মোটরে দিতে লাগে হচ্ছে তোমাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে লাগে। তারপরে মোটরটা ঘুরতে শুরু করে, অর্থাৎ মোশনে কনভার্ট হয়। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি মোশনে কনভার্ট করার জন্য কোন কোন যন্ত্র ব্যবহৃত হয়? মোটর ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে মোটরের কথা বলেছে। মোটরে কি হয়? ধরো মোটরে মনে করো একটা আদর্শ পরিস্থিতিতে যে বৈদ্যুতিক মোটরগুলো হয়, এই বৈদ্যুতিক মোটরের মধ্যে যদি 100% এনার্জির কথা বলা হয়, তার মধ্যে 70% এনার্জি, ধ্যান দিয়ে শুনবে, 70% এনার্জি যেটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মোশনে কনভার্ট হবে, ঠিক আছে? আর বাকি 30% এনার্জি এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে তাপ শক্তি, এটা হিট তৈরি করবে। দেখবা যে ফ্যান অনেকক্ষণ ধরে চললে ফ্যানটা হিট হয়ে যায় না? ফ্যান হিট হয় তো। ওই যে হিট হচ্ছে, ওই হিট তো এক ধরনের এনার্জি। ওই এনার্জিটা আসছে কোথার থেকে? ওই এনার্জিটা আসছে কিন্তু এই ইলেকট্রিক্যাল এনার্জি থেকেই আসছে। তার মানে যত ইলেকট্রিক্যাল এনার্জি থাকে তার পুরো 100%টাই কিন্তু কাজে লাগে না, তার 100%ই কিন্তু মোশনে কনভার্ট হয় না, 70% মোশনে কনভার্ট হয়, 30%ই হিট এনার্জি হিসাবে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে কোন উত্তরটা সঠিক উত্তর হবে বলো? এতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তাপক্ষয় কত পার্সেন্ট হয়? তাপক্ষয় 30% হয়, তাপক্ষয় 30% হয়। পরে দেখো, একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা হলো, কোথায় বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বলো? বৈদ্যুতিক মোটর। হ্যাঁ, বৈদ্যুতিক মোটর। এটার ক্ষেত্রে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি এটা কনভার্ট হয়ে যাবে, কি বললাম, হ্যাঁ, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আর ট্রান্সফরমারে কি হয় বললাম, কি থেকে কি হয়? ভোল্টেজ চেঞ্জ হয়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, বা লো ভোল্টেজ থেকে কি করবে? হাই ভোল্টেজ করবে। বাট এখানে কিন্তু কোনো এনার্জি লস হয় না। ট্রান্সফরমারের একটা বিশেষ বৈশিষ্ট্য কি বলতো? নো এনার্জি লস। এক্ষেত্রে কোনো এনার্জি লস হয় না, নো এনার্জি লস। ট্রান্সফরমারের ডেফিনিশনটা যখন পড়বে তখন এই কথাটা লেখা আছে। মানে ট্রান্সফরমার এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেখানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ এবং লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করা হয় অল্টারনেটিং কারেন্ট পাঠিয়ে, কিন্তু সেখানে এনার্জির কোনো লস হয় না। এটাই ট্রান্সফরমারের ডেফিনেশন, তুমি পড়বে পরবর্তীকালে। আচ্ছা,
ডায়নামোতে এখানে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়, মানে ডায়নামো ঘুরিয়ে কি তৈরি করা হয়, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়, তাহলে এখানে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। আচ্ছা, ইন্ডাক্টরের ব্যাপারটা একটু আলাদা, ওটা তুমি থিওরি করলেই বুঝতে পারবে। চলো, এটা একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে তা হলো, একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে সেটা কি? সেটা হবে কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল, কেমিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি থেকে তুমি নিয়ে আসছো ইলেকট্রিক। ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি, একদম। ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা বলো তো, কেমিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি এই কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করা হবে লাইট এনার্জিতে। না, কেমিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কেন? লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় কোথায় বলো তো? এটা একটা এক্সাম্পল দাও তো। আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? এটা ওই যে দাদা গাছের যে খাদ্য তৈরি ওটা হবে না? হ্যাঁ, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ। হ্যাঁ, ফটোসিনথেসিস। এটাও থাকে পরীক্ষায়, তুমি স্টেটের এক্সামগুলো যদি দেখো তাহলে এটা পাবা। ফটোসিনথেসিস সালোক সংশ্লেষে, এটা সালোক সংশ্লেষ। আচ্ছা, এখানে দেখো, কম ভোল্টেজে চললে বৈদ্যুতিক মোটর পুড়ে যাওয়ার প্রবণতা থাকে, কারণ? বাহ, ভালো কোশ্চেন। কম ভোল্টেজে চললে বৈদ্যুতিক মোটর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কি? কারণটা কি? কারণ ব্যাপারটা এরকম, তারা বেশি তড়িৎ প্রবাহ টানে যা ভোল্টেজের ব্যস্তানুপাতিক। তারা বেশি তড়িৎ প্রবাহ টানে যা ভোল্টেজের কি হয়, ভোল্টেজের ব্যস্তানুপাতিক। ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, পি ইকুয়াল টু ভিআই, এটা জানা আছে আমাদের, তাই তো? এবার ব্যাপারটা দেখো, যদি এরকমটা হয় যে তুমি একটা বৈদ্যুতিক মোটরকে ব্যবহার করছো, তো ওই বৈদ্যুতিক মোটরটার ক্ষমতা তো সেম থাকবে না? প্রথমে যা ক্ষমতা ছিল পরে তো সেম ক্ষমতাই থাকবে, মানে তুমি চালু করার আগেও যা ক্ষমতা থাকবে চালু করার পরে তো তাই ক্ষমতা থাকবে। ওই বৈদ্যুতিক মোটরের ক্ষমতা তো ফিক্স থাকবে না? তার মানে এটা থাকছে হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা যদি ফিক্স থাকে তাহলে কেসটা কি হবে? এটা যদি ফিক্স থাকে তাহলে তোমার কেসটা এরকম হবে। ব্যাপারটা ধরো, কোনো একটা বৈদ্যুতিক মোটরের ক্ষমতা হচ্ছে 24, ঠিক আছে? বোঝার সুবিধার্থে আমি বলছি। এবার তোমার যদি ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা কম থাকে, ধরো ভোল্টেজটা আমি প্রথমে বলছি 12, সেই হিসাবে কত কারেন্ট টানবে? কারেন্ট টানবে হচ্ছে 2, 12×24, 2 কারেন্ট টানবে। পরে কি হয়ে গেল, পরে হচ্ছে তোমার পাওয়ারটা হচ্ছে তোমার কি 24-এ আছে, কিন্তু তুমি কি করে দিয়েছো, ভোল্টেজটাকে কমিয়ে দিয়েছো। ভোল্টেজটাকে কমিয়ে দিয়েছো, যখন ভোল্টেজকে কমিয়ে দিবে তখন সে পাওয়ার বেশি টানবে না কম টানবে বলো? 4×6 = 24, পাওয়ারকে কি বেশি টানবে না? যখন ভোল্টেজ কমিয়ে দিয়েছো তখন সে কি বেশি টানবে, কারেন্ট কিন্তু বেশি টানবে, বুঝতে পারলে? আবার তুমি পাওয়ারটাকে একই রাখছো, ভোল্টেজকে তুমি আরও কমালে, ধরো ভোল্টেজ কমিয়ে তুমি করে দিলে হচ্ছে 3, তখন কারেন্ট কিন্তু আরও বেশি টানবে, টানবে কি না? তাহলে খুব কম ভোল্টেজে যখন চলবে তখন কারেন্ট বেশি টানবে না কম টানবে বলো? যখন কম ভোল্টেজে চলবে তখন কারেন্ট বেশি টানবে না কম টানবে? কারেন্ট বেশি টানবে। অর্থাৎ ভোল্টেজ যত কম হবে কারেন্ট টানার পরিমাণ তত কি হবে, বাড়বে। আর ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট টানার পরিমাণ তত কি হবে, কম হবে। তো এই কেসটাকে দেখো, ভোল্টেজ যদি কম হয় তাহলে কারেন্ট বেশি টানবে না? তাহলে ভোল্টেজ কম হলে কারেন্ট যখন সে বেশি টানবে
তখন বেশি কারেন্ট চলে আসলে কি সেটা পুড়ে যাবে না? প্রয়োজনের তুলনায় বেশি কারেন্ট টেনে নিয়েছে, তাহলে ওটা পুড়ে যাবে কি যাবে না বলো? কয়েলটা পুড়ে যাবে কি যাবে না? কয়েলটা পুড়ে যাবে। তার জন্য লো ভোল্টেজে যদি বৈদ্যুতিক মোটর চলে, তাহলে সেই মোটরটা কি হয়? পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেটাই এখানে বলা হয়েছে। কেন পুড়ে যাবে? কারণ হচ্ছে যদি তড়িৎ প্রবাহ, তারা বেশি তড়িৎ প্রবাহ টানে, অর্থাৎ আইটাকে বেশি নেবে। কারণ আই এর সাথে ভোল্টেজের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এই যে ভোল্টেজ কমলে আই বাড়ছে, ভোল্টেজ বাড়লে আই কমছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাই বলেছে। এটা খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেনটা এটা। দেখো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারলে না বলো? ব্যাপারটা কি আমি বোঝাতে স্যার বুঝছি। পারলাম? যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কারেন্ট টেনে নেবে, তখন অবভিয়াসলি সেটা পুড়ে যাবে। সেটাই হওয়া উচিত, মানে সেটাই হবে। ওই জন্য কম ভোল্টেজে যদি মোটর চলে, তাহলে মোটরটা কি হয়ে যায়? পুড়ে যায়, অর্থাৎ কেটে যায় মোটরটা, দেখবা। তারপরে যে পোড়া 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 গন্ধ বেরোয় ওখান থেকে। এর পিছনে এটাই কারণ। বেশি ভোল্টেজ হলেও যেমন সমস্যা আছে, কম ভোল্টেজ হলেও সমস্যা আছে। তো যাই হোক, এটা হয়ে যাচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 16। করো তো এই প্রশ্নটার উত্তর করো। নিচের কোন ধাতু বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসাবে ব্যবহৃত হয়? কোন ধাতুকে ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয় বলো? কোন ধাতুকে ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক বাল্বের কোন ধাতুকে ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক বাল্ব। টাংস্টেন। টাংস্টেন। আর একটা বলেছিলাম মনে করে দেখো তো, উলফ্রেমাইট। 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 হ্যাঁ, উলফ্রেমাইট পড়িয়েছিলাম। এটা অনেক সময় পরীক্ষা দেয়, উলফ্রেমাইট, এটা মনে রাখবা। উলফ্রেমাইট। না, তাড়াতাড়ি করি। নিচের কোন ধাতু বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে তোমার টাংস্টেন। আচ্ছা, জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের তাপমাত্রা সাধারণত কত? জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের তাপমাত্রা কত হয়? জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের তাপমাত্রা জেনারেলি এটা 2000 থেকে 2500 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। কত হবে? 2000 থেকে 2500 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ফিলামেন্টের যে টেম্পারেচারটা সেটা 2000 থেকে 2500 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। একটি 3 পিন ইলেকট্রিক্যাল প্লাগের সবচেয়ে লম্বা পিনটি কার সাথে যুক্ত করা হয়? সবচেয়ে লম্বা যে পিনটা সেটা কার সাথে যুক্ত করা হয়? সবচেয়ে লম্বা যে পিন, সেই পিনটাকে বলা হয় আর্থ পিন। এটাকে বলে আর্থ, আর্থ পিন বা আর্থিং আমরা বলি। এই আর্থ পিন মানে ব্যাপারটা কীরকম? এটা মেনলি ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য বলতে গেলে। মেনলি এটা ব্যবহার করা হবে কিসের জন্য? নিরাপত্তার জন্য। এটাকে কানেক্ট করা হবে গ্রাউন্ড টার্মিনালের সাথে। এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনালের সাথে লাগানো হয়। গ্রাউন্ড টার্মিনাল দেখো যে একটা আর্থিং বের করে দিয়ে মাটির ভিতরে নিয়ে চলে যায়, আর্থিং তার বলে ওটাকে। তো যাই হোক, গ্রাউন্ড টার্মিনালের সাথে কানেক্ট করা হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আর্থ কেন ব্যবহার করা হয়? একটু আগে বললাম মনে হয়, যে নিরাপত্তার জন্য, সেফটির জন্য। সেফটির জন্য ব্যবহার করা হয়। মানে মানে যদি কোনো কারণে বিদ্যুৎ যদি বেশি চলে আসে না, মানে ব্যাপারটা ধরো যন্ত্রের কোনো যে ধাতব আবরণে কোনো কারণে যদি বিদ্যুৎ চলে আসে, তাহলে আর্থ সেই বিদ্যুৎকে কী করবে? সরাসরি মাটির মধ্যে পাঠিয়ে দেবে। ফলে যে ব্যবহারকারী মানে সে শকের থেকে রক্ষা পাবে। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে আর্থিংটা কেন ব্যবহার করা হয়? ধরো তুমি চার্জার পিন লাগাচ্ছ, ঠিক আছে? এবার চার্জার পিন ধরো তুমি লাগাচ্ছ, এবার চার্জারের উপরের যে কভারটা ওটা প্লাস্টিকের ধরো। এবার ইন কেস যদি প্লাস্টিকের কভারের মধ্যেও বা প্লাস্টিকের কভার তার নিচে যে ধাতব যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে যদি কোনো কারণে বেশি কারেন্ট চলে আসে, সেই এক্সট্রা কারেন্টটাকে কী করবে? ওই আর্থ পিন কী করবে? মাটির মধ্যে পাঠিয়ে দেবে। ব্যাপারটা এরকম। আর্থ পিন ওই জন্য ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। এটা মেকানিজম দেখালে বুঝতে পারবে। দেখো 20 নাম্বার, দুটি সংযুক্ত আধানযুক্ত বস্তুর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না যদি তাদের মধ্যে কখন তড়িৎ প্রবাহিত হবে না বলো? এটা বলেছিলাম, যখন দুই জায়গায় যে চার্জ কি থাকে? সেম থাকে, তাহলে তড়িৎ যাবে না। কি বলছে? সংযুক্ত আধানযুক্ত তড়িৎ প্রবাহিত হবে না। কখন হবে না?
আচ্ছা, যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকবে, বিভব যখন সেম থাকবে তখন কি যাবে? কারেন্ট যাবে বলো। কারেন্ট কি সবসময় কি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্টে যায়, যেটা ওহমের সূত্রে তোমরা কিন্তু পড়েছো, আমি পড়েছিলাম, তাই না? ওহমের সূত্রতে তাই পড়ানো হয়েছে যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ওখানে কি যাচ্ছে? কারেন্ট যাবে, তাই না? কারেন্টের প্রবাহ তাই হয়, যেমন জলের প্রবাহ সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে হয়, কারেন্টের প্রভাব সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে হয়। তার মানে যদি দু জায়গায় বিভবটা সেম হয়, দু জায়গায় যদি বিভব সেম হয় তাহলে কি দু জায়গায় বিভব সেম হলে কারেন্ট কি যাবে? দু জায়গায় বিভব সেম হলে কারেন্ট কিন্তু যাবে না। তারপর দেখো, কোন উপাদানটি বিদ্যুতের সেরা পরিবাহী? বলো, এটা বলতে পারবে? কোন উপাদানটা বিদ্যুতের সেরা পরিবাহী? কার মধ্য দিয়ে বিদ্যুৎ সবচেয়ে ভালো যায়? বলো, কি বলেছিলাম? বিদ্যুতের ভালো পরিবাহী হচ্ছে সিলভার, রূপা। রূপা হচ্ছে বেস্ট কন্ডাক্টর, গুড না বেস্ট, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রূপার তো সারা সব জায়গাতে রূপার তার দিতে পারতো, রূপার তো অ্যাকচুয়ালি প্রথমত কস্টলি, তার জন্য দেওয়া পসিবল না। দ্বিতীয়ত হচ্ছে রূপা ভারী, অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা। এবার যদি রূপার তার দেয় তাহলে ভাবো কিরকম ভারী হবে তারগুলা, ওগুলাকে বহন করাও ইম্পসিবল, প্লাস হচ্ছে তুমি যখন পোলের উপরে তারকে সেট করবে, ওই তারকে সেট করাও ইম্পসিবল। ওটা ওই তাহলে পোলগুলাকেও অনেক স্ট্রং বানাতে লাগবে, ব্যাপারটা এরকম। তার জন্য রূপা ব্যবহার করা হয় না। তাছাড়া রূপার পরিমাণও তো কম, কি করে ব্যবহার করবে? হ্যাঁ। পরে দেখো 22, মূল বিদ্যুৎ লাইনে ফিউজ একটি নিরাপত্তা যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। ফিউজ সম্পর্কে কোন উক্তিটি সঠিক? এটি মূল সুইচের সাথে সমান্তরালে যুক্ত। উত্তর হচ্ছে না। এটি মূলত রূপার সংকর ধাতু দিয়ে তৈরি। কি হবে? রূপার সংকর ধাতু দিয়ে কি তৈরি হয় বলো? উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে এটা কি দিয়ে তৈরি হয়? টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি হয়। ফিউজ তার টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি হয়। এটা অনেক সময় পরীক্ষায় আসে। ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? টিন আর সীসার সংকর ধাতু। এটা হবে না। এটির অবশ্যই কম গলনাঙ্ক থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক। মেল্টিং পয়েন্টটা কম হতে লাগবে, গলনাঙ্ক কম হতে লাগবে। যদি কোনো কারণে ফিউজ তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যায়, যাতে ফিউজ তারটা গলে যেতে পারে, তার জন্য মেল্টিং পয়েন্টটা কি হতে লাগবে? কম হতে লাগবে। এটি রোধ খুব বেশি হতে পারে, দেখো এটা রোধ বেশি হতে লাগবে, কিন্তু খুব বেশি হতে লাগবে এরকম কিন্তু না। রোধ যদি খুবই বেশি হয় তাহলে তো কারেন্টে যাবেই না। এটা রোধ বেশি হতে লাগবে, কিন্তু খুব বেশি হতে লাগবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। ফিউজ তারের মূল নীতি হলো, ফিউজ তারের মূল নীতি কি বলো? দেখো, ভালো কোশ্চেন। ফিউজ তারের মূল নীতি কি? ফিউজ তারের মূল নীতি হচ্ছে যখন বেশি হিট হবে, অর্থাৎ যখন হিট হবে তখন সেটা কি হয়ে যাবে? গলে যাবে। হিট হয়ে গেলে কি হবে? গলে যাবে। এটা তো ফিউজ তারের মূল নীতি, ওই জন্য তো ফিউজ তার বানানো হয়। তো যাই হোক, হিটিং ইফেক্ট, এটা হবে রাইট অ্যান্সার। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ফিউজ তারের ক্ষেত্রে কি হয়? গলনাঙ্কটা নিম্ন হবে যাতে সহজে গলে যায়, কিন্তু রোধটা কি হবে? উচ্চ হবে। তাহলে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, হাই রেজিস্ট্যান্স এবং লো মেল্টিং পয়েন্ট, এটা হয়ে যাবে কি ফিউজ তারের বৈশিষ্ট্য। আচ্ছা, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? টিন আর সীসা সংকর ধাতু দিয়ে। টিনের সংকেত এসএন, সীসা হচ্ছে পিবি প্লাম্বাম, একটা হচ্ছে স্টানাম। গৃহস্থালীর নিরাপত্তার জন্য ব্যবহৃত ফিউজ তারের কি থাকে? কি থাকবে? এ আর সি দুইটা হবে, নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ থাকবে। হ্যালোজেন ল্যাম্পের ফিলামেন্টটি কোন ধাতুর সংকর? হ্যালোজেন ল্যাম্পের যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা কোন ধাতুর তৈরি? দেখো, একটা তো তোমরা জানো, টাংস্টেন তো জানো। দেখো, টাংস্টেন তোমরা জানো, এখানেও টাংস্টেন অপশন আছে, এখানেও টাংস্টেন আছে, এখানেও টাংস্টেন আছে। তোমরা আরেকটা অপশনকে জানো না। আরেকটা অপশন হচ্ছে তোমাদের সোডিয়াম। সোডিয়াম, টাংস্টেন আর সোডিয়াম, ফিলামেন্ট যেটা তৈরি হয় সেটা টাংস্টেন আর সোডিয়াম দিয়ে তৈরি হয়। হ্যালোজেন ল্যাম্পের যে ফিলামেন্ট, সেটা কী দিয়ে তৈরি হয়? সোডিয়াম আর টাংস্টেন দিয়ে তৈরি হয়। হ্যালোজেন ল্যাম্প বলে এইটা হবে। হ্যাঁ। 27, গৃহস্থালীর বৈদ্যুতিক ওয়্যারিং মূলত কী ধরনের সংযোগ? বৈদ্যুতিক ওয়্যারিং মূলত কী ধরনের সংযোগ? আচ্ছা, বাড়িতে কী ধরনের ওয়্যারিং করা হয়?
সিরিজ কম্বিনেশন নাকি প্যারালাল কম্বিনেশন বলো? সিরিজ, হ্যাঁ প্যারালাল কম্বিনেশন হবে উত্তর। প্যারালাল কম্বিনেশন, যাতে বাড়িতে যতগুলো অ্যাপ্লায়েন্স থাকবে, যতগুলো ডিভাইস থাকবে, প্রত্যেকটা যতগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে বিভব প্রভেদটা কি থাকে, মানে যার যেরকম ভোল্টেজ দরকার সে যাতে সেই লেভেলে ভোল্টেজটাকে পায়, তার জন্য সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। বাট শ্রেণী সমবায়ে এটা সম্ভব নয়। 28, বিদ্যুৎ সরবরাহের সময় কালো রঙের ইনসুলেশন বা আবরণযুক্ত তারটি হলো, আচ্ছা কালো রঙের তারটাকে কি বলা হয়? কালো রঙের যে তারটা ব্যবহার করা হয় সেটা কোন তার? কালো রঙের যে তারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিউট্রাল তার। এটা নিউট্রাল তার বা নিউট্রাল ওয়্যার হিসেবে কাজ করে। আচ্ছা লাইভ তার যদি বলে, লাইভ তার হয়ে যাবে রেড, হ্যাঁ রেড কালারের যদি বলে ওই তারটাকে বলা হয় লাইভ তার, লাইভ লাইভ তার। আর যদি ব্ল্যাক কালারের হয় ওই তারটা হচ্ছে তোমার নিউট্রাল তার, নিউট্রাল, ওটা হচ্ছে নিউট্রাল তার। আর যদি তোমার গ্রিন কালারের হয়, গ্রিন সবুজ, সবুজ হলে ওটা হচ্ছে আর্থ, আর্থিং তার, ওটা আর্থিং তার ওটা, ঠিক আছে। তবে এখন যে কোডগুলা হয়েছে এখানে কোডে আবার এখন বাদামি ব্যবহার করা হয়, আর নীল যেটা মানে নিউ যে কোড, বর্তমানে যে কোড ব্যবহার করা হয় এই কোডে অনেক সময় দেখবে যে লাল রঙের পাবে না, তুমি পাবে হচ্ছে বাদামি রঙের। যদি বাদামি রঙের পাও, ব্রাউন রঙের পাও, সেটা কিন্তু বর্তমানে লাইভ তার, সেটাই লাইভ। আর আমি বলছি যে নীল রঙের হয়, নীল, নীল হলে সেটা হচ্ছে নিউট্রাল। আর যদি সবুজ বা হলুদ হয়, মানে গ্রিনও হতে পারে বা ইয়েলো হতে পারে, সবুজ বা হলুদ যদি হয় তাহলে সেটা হচ্ছে আর্থ। মানে এখন কোডিংটা এটা, কিন্তু এটা আগে কম্বিনেশন ছিল, এটাও এই তারও পাওয়া যায়, এই কম্বিনেশনও পাওয়া যায় এখন। শুষ্ক মানুষের শরীরের বৈদ্যুতিক রোধের মাত্রা কত? শুষ্ক মানুষের শরীরের বৈদ্যুতিক রোধের মাত্রা কত? দেখো প্রথমত হচ্ছে মানুষের শরীরের যে রোধ, অর্থাৎ মানুষের শরীরের মধ্য দিয়েও যখন কারেন্ট যাবে তখন মানুষের বডিও সেই কারেন্ট ফ্লোকে বাধা দেয়, কারণ মানুষের বডিও তো এক ধরনের পরিবাহী, অর্থাৎ কারেন্ট ফ্লো করে, তো এটাও কি দেবে, বাধা দেবে। তো এটা হচ্ছে মানুষের শরীরের রোধ। এবার মানুষের শরীরের যে রোধ সেটা ডিপেন্ড করে কার উপরে? সেটা ডিপেন্ড করে হচ্ছে ত্বকের শুষ্কতার উপরে, ত্বকের শুষ্কতার উপরে ডিপেন্ড করে। সেটা কার উপরে ডিপেন্ড করে? সেটা ত্বকের শুষ্কতার উপরে ডিপেন্ড করে। শুষ্ক অবস্থায় মানুষের শরীর যে রোধটা প্রদান করে সেটা হচ্ছে মোটামুটি 10⁴ ওমেগা, মানে 10⁴ ওমেগা, মানে এটা হচ্ছে ওমেগা সিম্বল, ওহম, 10⁴ ওহম, অর্থাৎ 10⁴ ওহম। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, এত রোধ প্রদান করে। 30, সাধারণ টিউবলাইটে কোন গ্যাস ভরা থাকে? সাধারণ টিউবলাইটে কোন গ্যাস ভরা থাকে? সাধারণ টিউবলাইটে জেনারেলি আর্গন তো থাকবেই, কিন্তু আর্গনের সাথে সাথে মার্কারি ভেপার থাকে, অর্থাৎ পারদ বাষ্প থাকে। আর্গনের সাথে সাথে মার্কারি ভেপার অর্থাৎ পারদ বাষ্প থাকবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন করি, সিএফএল এর পুরো নাম কি? সিএফএল এর পুরো নাম কি? কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প। আচ্ছা এলইডির পুরো নামটাও তোমরা জেনে রাখবে, লাইট এমিটিং ডায়োড। এটা অলরেডি তোমরা অনেকেই জানো, লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে এলইডির পুরো নাম। এই কোশ্চেনটা করো, ফ্লুorescent টিউবে, মানে ফ্লুorescent টিউব কোনগুলো বলো তো? টিউবলাইটগুলোকে বলে ফ্লুorescent টিউব, ঠিক আছে, টিউবলাইট। তবে আগের টিউবলাইট, বর্তমানে এলইডি টিউবলাইটগুলোর কথা বলছি না কিন্তু, দেখেছো আগে টিউবলাইটগুলো যেটা হচ্ছে তোমাদের চোখ লাগতো চলার জন্য, চোখ লাগতো এটা চলার জন্য। যাই হোক আগে যে টিউবলাইটগুলো ছিল ওগুলো হচ্ছে ভিতরে পাউডার টাইপের আবার থাকতো, ওটা হচ্ছে ফ্লুorescent ল্যাম্প। এখানে কোন গ্যাস ভরা থাকে? ফ্লুorescent ল্যাম্পের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? ফ্লুorescent ল্যাম্পের মধ্যে পারদ আর নিয়ন, এটা ভরা থাকবে, এই গ্যাস পারদ আর নিয়ন, এই গ্যাস ভরা থাকে।